নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি আন্দামানের ট্যুর নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ কালীঘাটের মন্দিরে প্রণাম করে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। তো আমরা এখানে প্লেনে গিয়েছিলাম আর আমাদের প্লেনের নাম ছিল ইন্ডিয়া এয়ারলাইন। তো এটা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সকাল 6টায় ছাড়ে আর চেকিংয়ের জন্য ভোরবেলায় 3টে থেকে যেতে হয়। তো আমরা সেখানে গিয়ে অপেক্ষা করছিলাম আর সকাল 6টাতে আমাদের এয়ারলাইন ছেড়েছিল। আর এখানে আমাদের একটা ব্রেকফাস্টও দেওয়া হয়েছিল। তো আমরা 4জন ছিলাম, আমি, আমার বর, আমার ছেলে মেয়ে আর আমাদের সাথে আর একটা টিমও ছিল। কিন্তু সমস্তটাই আমরা যেমনভাবে ঘুরেছি তোমাদের এই ফটোর মাধ্যমেই দেখতে হবে, কেননা এটা কিছুদিন আগের ভিডিও। তখন এত ভিডিও করব না ইউটিউব করব এত কিছু মাথার মধ্যে ছিল না, কিন্তু ছবি তোলার একটা নেশা ছিল। যখন যাই করেছি সমস্ত কিছু ছবিতেই তুলে রেখেছিলাম আর ছবিগুলো আমার গ্যালারির মধ্যে ছিল। তো যাই হোক, সেগুলোই তোমাদের দেখাচ্ছি। তারপর আমরা 8টা নাগাদ পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে নেমেছিলাম আর সেখান থেকে আমরা হোটেল ভাড়া করেছিলাম। আর একটু খাওয়া দাওয়ার পর আমরা বিকেল 2:30-3টে নাগাদ চলে এসেছিলাম এই যে সেলুলার জেলে। তো সেলুলার জেলে আমরা টিকিট কেটে ঢুকতে হয়েছিল, সেখানে একটা অনুষ্ঠান হয় সন্ধেবেলা, ওই জন্য আমরা অনুষ্ঠান দেখে বাড়ি ফিরেছিলাম। আর সেদিনের মতন এটাই ছিল ট্যুর। তো সেলুলার জেলটা বেশ ভালোই ছিল, দেখতে খুবই ভালো ছিল আর বারবার সেই বন্দীদের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, তারপর দিন আমরা চলে গিয়েছিলাম রস আইল্যান্ড দেখার উদ্দেশ্যে। তো এটা হলো রস আইল্যান্ড আর এই রস আইল্যান্ডটা এই এ থেকে যেখানে আমরা ছিলাম এখান থেকে জলপথে মাত্র 15 থেকে 20 মিনিটের রাস্তা। আর এগুলো একটা এখানে যাওয়ার জন্য খুব ছোট স্টিমার, ওই বোট টাইপের ওগুলোর সাহায্যে যেতে হয়। আর যেতে খুবই টাইম কম লেগেছিল, মাত্র 500 মিটারের মতো রাস্তা। আর তোমাদের শুরুতেই বলে রাখি, আন্দামানে প্রায় 100 থেকে 150টা দ্বীপ রয়েছে, যার মধ্যে 130টা মতন দ্বীপে মানুষ বসবাস করে আর বাদবাকি সমস্ত দ্বীপ গাছগাছালি আর অন্য কিছুতে ভর্তি। তো যাই হোক, আমরা রস আইল্যান্ডটা গিয়েছিলাম আর রস আইল্যান্ডটা খুবই সুন্দর ছিল। এখানে একটা চিড়িয়াখানা টাইপের ছিল আর এখানে কোনো ইংরেজ হয়তো বসবাস করতো, সেই জন্য ইংরেজদের অনেক কিছু ভগ্নাবশেষ আমরা এর মধ্যে দেখেছিলাম। এটা ছিল একটা কামানের ভগ্নাবশেষ। দেখো এখানে একটা ছোট চিড়িয়াখানা, এখানে ময়ূর, তারপর সমস্ত কিছুই ছিল। আর তারপর দিনকে আমরা চলে এসেছিলাম আর তারপর দিনকে আমরা চলে এসেছিলাম একটা ছোট দ্বীপ, যেখানে কাঠের মিলগুলো খুবই বিখ্যাত ছিল। তো সেটা ছিল চাথামসা মিলে আমরা গিয়েছিলাম। আর এখানে আসার পথে আমরা অনেকগুলো বীচ দেখেছিলাম, যেমন এলিফ্যান্ট বীচ, রাধানগর বীচ, এই সমস্তগুলো। আর এখানে এই যে আমি বললাম চাথামসা মিল, এটা কিন্তু সবচেয়ে বড় কাঠের মিল। আর আন্দামানের এই প্রচুর গাছপালা জন্মায়, তো আর সেই জন্য এই দিকে কাঠের মিলের ভিতরে অনেক কাঠও অনেক পাওয়া যায়। আর এখান থেকে এই জলপথের মাধ্যমে ন্যাচারাল ব্রিজ নিয়ে যাওয়া ব্রিজটা কিন্তু এটা অটোমেটিক তৈরি হয়েছে। এর মধ্যে এই পাহাড়গুলো ভেঙে এখানে তৈরি হয়েছে ন্যাচারাল ব্রিজটা। আর এখানে খুবই অল্প জল যেটা ছিল, সেই জলের মধ্যে ছিল নানা রকমের প্রাণী সামুদ্রিক। এই যে দেখো, এগুলো কিন্তু সব একটা করে সামুদ্রিক প্রাণী, অক্টোপাস, তারপর নানা কালারের মাছ, আর তোমার স্টার ফিশ, শঙ্কর মাছ, এই সমস্ত সামুদ্রিক মাছগুলো খুবই অল্প জল ছিল আর তার সাথে এগুলো দেখা যাচ্ছিল। আর এই যে এগুলো কেয়া গাছ, এই কেয়া গাছের ফলগুলো বেশ আনারসের মতো দেখতে। তো আমরা এগুলো দেখছিলাম, খুবই ভালোও লাগছিল। আর তারপর আমরা চলে গিয়েছিলাম দ্বিতীয় দিনে, এটা ছিল দ্বিতীয় দিনেই। তারপর তৃতীয় দিনে আমরা চলে গিয়েছিলাম নীলদ্বীপে। নীলদ্বীপ কিন্তু এখান থেকে অনেকটাই রাস্তা, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগেছিল। পোর্ট ব্লেয়ার থেকে নীলদ্বীপ যেতে 2.5-3 ঘন্টা লেগেছিল। আমাদের জন্য একটা বড় জাহাজের ব্যবস্থা ছিল, স্টিমার। তো তাতে করেই আমরা গিয়েছিলাম।
আর এর সাথে আমাদের যেহেতু এখানে থাকতে আমাদের 2 দিন লেগে যাবে, ওই জন্য আমরা জামা কাপড়, খাদ্য সামগ্রী, ওষুধপত্র সমস্ত নিয়েই গিয়েছিলাম। আর পুরোটাই জলপথে যেতে হয়েছিল। এইটা কিন্তু এখনো তোমার এই চলছে, ওই ন্যাচারাল ব্রিজটা, মানে প্রচুর ছবি তোলা হয়েছিল, তো সেইগুলো দেখানো হচ্ছে। তোমরা ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখো, আর সমগ্রটা দেখলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যারা যারা লাস্ট অবধি দেখছো তাদের জন্য অনেক 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 ধন্যবাদ জানানো হচ্ছে, কারণ ভিডিওটা একদমই বাজে হয়েছে। তোমরা আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। কি বলতো, মানে ভিডিও না থাকলে ছবি দিয়ে করা, তো ওই জন্যই বলছি বাজে হয়েছে। তো তোমরা একটু দেখো ধৈর্য ধরে। আর এটা আমাদের নীলদ্বীপে আমরা পৌঁছে গেছিলাম এই বড় জাহাজে করে। আর এই জাহাজের উপরে কিন্তু ছাদের মধ্যে খুব নাচ গান হচ্ছিল, তো সময়টা ভালোই কেটে গিয়েছিল এই জাহাজের মধ্যে থেকে। আর এটা একবারে পুরো ট্রেনের মতন সমস্ত ব্যবস্থায় ছিল। তো আমরা এখান থেকে নীলদ্বীপে গিয়েছিলাম। নীলদ্বীপটা দেখতে পুরো একদম গ্রাম্য পরিবেশ, খুব বেশি লোকের বসবাস নেই এখানে, বেশিরভাগই বাংলাদেশ আর আমাদের কলকাতা হাওড়া থেকে গিয়েছে। এখানে সবই বাঙালি মোটামুটিভাবে। আর এই নীলদ্বীপের মধ্যে কিন্তু প্রচুর সুপারি আর নারকেল গাছ, মাঝে মাঝে রয়েছে একটু চাষের জিনিস, চাষবাস, আর তাছাড়া বেশিরভাগই ছিল নানা রকমের সবজি, নারকেল গাছ, এই সব দিয়ে ভরা। আর তারপর আমরা এখান থেকে চলে গেছিলাম হ্যাভলক দ্বীপের উদ্দেশ্যে। আর পরদিনকে আমরা বেরিয়ে গেছিলাম হ্যাভলক দ্বীপের উদ্দেশ্যে। তো নীলদ্বীপ থেকে হ্যাভলকের দূরত্ব কতটা ঠিক বলতে পারবো না, তবে জলপথে এই বড় জাহাজে করে 2 ঘন্টা মতো সময় লেগেছিল। তো যাই হোক, আমরা হ্যাভলকে এসে সেখানে একটু রেস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম বিচের উদ্দেশ্যে। আর এখানেই হ্যাভলকই হলো এশিয়ার সব থেকে বড় দ্বীপ, মানে সি বিচ বলতে পারো, সি বিচ আর কি। তো এখানে প্রচুর ইংল্যান্ডবাসীর সমাগম হয়। এরা এখানে মানে বেশিরভাগ মানুষের মধ্যে তোমরা দেখতে পাবে ইংল্যান্ডবাসীদেরকে। এই এশিয়ার সবচেয়ে বড় এই বিচটি খুবই সুন্দর আর অনেক জায়গা জুড়ে। আর এর থেকে ঢেউগুলো যেন অনেক দূর থেকে আছড়ে আছড়ে পড়ে, কোথাও তো জলের রং নীল, তো কোথাও সবুজ। আর সূর্যাস্তের সময় তো আর এক দৃশ্য। তো আমরা নানাভাবে ছবি তুলেছিলাম সূর্যাস্তের, আর এখানে নানা জায়গা ঘুরেও ছিলাম, খুব ভালো লেগেছিল। আর এখানে স্নান করার ক্ষেত্রে খুবই ভালো, আর সূর্যাস্তের সময়ে দেখতে খুবই সুন্দর লাগে। আর এখানের বেশিরভাগ আমাদের ভারতীয়দের মধ্যে দক্ষিণীদের যাওয়া আসাটাই বেশি, আর সেজন্য এখানে খাওয়া দাওয়ারগুলো দক্ষিণীদের স্টাইলে, ইডলি, ধোসা, উপমা, এই সমস্ত। তাছাড়াও কিছু কিছু ওই আটা জাতীয় মানে পুরি টুরি পাওয়া যায়, তবে খুবই অল্প, কিন্তু মিষ্টি জিনিস সেরকম এখানে পাওয়া যায় না। তো যাই হোক, আমরা এখানে বাঙালি বলে একটা অনেক খুঁজে একটা বাঙালি, এগুলো কিন্তু সবই হ্যাভলকের ছবি, সূর্যাস্তগুলো এগুলো সবই হ্যাভলকে। বিশাল বড় দ্বীপ, মানে সি বিচ দ্বীপ বলে ভুল হবে। তো যাই হোক, ওখানে আমরা একটা বাঙালি হোটেল দেখে খাওয়া দাওয়া করেছিলাম। তো এখানে সবজি সেরকম কিছু পাওয়া যায় না, আর সামুদ্রিক মাছটাই বেশি। তো যাই হোক, বাইরে গিয়ে তো একটু অসুবিধা হবে। আর তারপর দিনকে আমরা গিয়েছিলাম হ্যাভলক থেকে আমরা মানে পোর্ট ব্লেয়ারে চলে এসেছিলাম। আর পোর্ট ব্লেয়ারে আসার পরে
নীলে থাকাকালীন আমরা নীলদ্বীপ থেকে চলে গিয়েছিলাম একটা ভালো বিচ, সেটার নাম ছিল ভরতপুর বিচ। আর এখানে যত মণিমুক্তা সমস্ত কিছু পাওয়া যায়। বড় ঝিনুকের মধ্যে যে মুক্ত পাওয়া যায় সেটাও দেখো। দেখো একটা বড় ঝিনুকের মধ্যে কতগুলো মুক্ত রয়েছে, এই গোল গোল এগুলো সবই মুক্ত। যাদেরকে আমরা জারোয়া নামে চিনি তাদের বাস এখানে। এইটা একটা জঙ্গলের পাশ দিয়ে যাবে, বেশ উঁচুতে যাবে। ওই জন্য এই নিয়মটা হলো যে সমস্ত গাড়ি একসাথে যাবে আর সমস্ত গাড়ি একসাথে ফিরবে। তো আমরা সকাল 6টায় রেডি হয়ে গাড়ির মধ্যে অপেক্ষা করছিলাম, আর সমস্ত গাড়িগুলো একসাথে যখন আমরা একসাথে হলাম তখন এই বারাটাং যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো এই রাস্তায় আমাদেরকে বলা হয়েছিল নিশ্চয়ই কোনো যারও আমরা দেখতে পাবো, কিন্তু দেখতে পাইনি। তো হঠাৎ যাওয়ার সময় একটা গাড়ি আমরা যেদিকে যাচ্ছিলাম তার অপর সাইড থেকে ফিরে আসছিল, আর এর মধ্যে দেখেছিলাম আমরা আদিম মানুষ জারোয়া, কিন্তু ওরা পরনে ছিল ওই বারোমুন্ডা টাইপের প্যান্ট। আমরা তারপর জানতে পারলাম যে ওরা নাকি কোনো সরকারি ক্যাম্পে গিয়েছিল, মানে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে, তাই ওদের নিয়ে আসা হচ্ছিল। কিন্তু এই জারোয়ারা জীবনযাত্রা সেই যেমন আমরা ইতিহাস বইয়ে পড়েছিলাম সেই রকম টাইপেরই। তারা এখনও সেই জঙ্গলের মধ্যে বাস করে, আর তারা মাংস মানে পুড়িয়ে খায়। সেরকমই অনেক ঘর বাড়ি দেখতে পেলাম, মানে পাতায় ঘেরা এরকম টাইপের। আর এই ছবিটা ছিল বারাটাঙের একটা যে ইয়ে ছিল, এই তোমার এখানে ছিল ম্যানগ্রোভ অরণ্য। জারোয়াদের মধ্যে এখনও আধুনিকতার ছোঁয়া লাগেনি। তো যাই হোক, দেখা মিলল এইটুকুই যথেষ্ট। গাড়িতে আমরা দেখতে পেলাম। আর এখান থেকে আমরা 4 চাকা থেকে ছেড়ে আবারও একটা স্টিমারে গিয়েছিলাম। স্টিমারে প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতো যাওয়ার পর সেখান থেকে নেমে আবার আমরা স্পিড বোট ধরেছিলাম। আর এই স্পিড বোটে আমরা পৌঁছে গিয়েছিলাম একটা জায়গায়। সেখানে নাকি সেখানে একটা বড় গুহা ছিল, নাম ছিল তার লাইমস্টোন কেভ। আর এটা কিন্তু পুরোটাই চুনা পাথরের তৈরি। আর এই চুনা পাথরের তৈরি এই কেভটা আমরা ঢুকেছিলাম ভিতরে, খুবই সুন্দর লাগছিল। আর এইগুলো পুরো ম্যানগ্রোভের মতো অরণ্য ছিল। তো এইগুলো আমরা ওই স্পিড বোটের মাধ্যমে গিয়েছিলাম। আর এইটা হলো গিয়ে চুনা পাথরের তৈরি লাইমস্টোন কেভ। এটা ওই বারাটাঙের মধ্যে অবস্থিত। আর এই যে দেখো, এগুলো হলো ম্যানগ্রোভ জাতীয় অরণ্য। আর এই লাইমস্টোন কেভের ভিতরেই গণেশের মূর্তি নানা ধরনের অটোমেটিক তৈরি হয়েছে। আর তারপর ছিল আমাদের বাড়ি ফেরার পালা। তো আমরা আবারও সেই একই টাইম 6টার সময় এখান থেকে ছাড়ে। একটাই প্লেন আছে 6টাতে কলকাতা থেকে, মানে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ছেড়ে পোর্ট ব্লেয়ারে পৌঁছায়, আবার 6টায় পোর্ট ব্লেয়ার থেকে ছেড়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছায়। তো আমাদের আন্দামান ট্যুর এখানেই শেষ হয়েছিল। একটু কষ্ট করে এতক্ষণ ধরে তোমরা আমার এই ভিডিওটা দেখলে, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আবারও ফিরে আসবো নতুন অন্য কোথাও কোনো যাওয়া ঘোরাফেরার কোনো ভিডিও নিয়ে। তো এখন আসি, ততক্ষণ অবধি সবাই ভালো থেকো।